আসসালামু আলাইকুম। হাজির হয়ে গিয়েছি এই ড্রামাটির পরবর্তী পর্ব নিয়ে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর দেখতে পারো। আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের পর্ব। আবারও বর্তমান সিনে দেখি মাস্টার বেজো আর ভাই তাদের ছদ্মবেশ খুলছিল। ফ্ল্যাশব্যাকে দেখি মূলত ইমপ্রেস ডগরের সেই মার্শাল মাস্টারকে তো বেজো আর ভাই আগেই মেরে ফেলেছিল। সেই মার্শাল মাস্টারের ছদ্মবেশে বাই গিয়েছিল আর দোয়ানের লোকেদের ছদ্মবেশে বেজু তার নিজের বানানো এই ছুরিটি দিয়েই সে বাইয়ের উপর আক্রমণ করছিল, যার জন্য মূলত তাকে বারবার আঘাত করার পরও সে মরছিল না, কারণ এই ছুরি দিয়ে তো আঘাত করা যায় না। তারা দুজনেই ছাদে বসে ওয়াইন খাচ্ছিল। বাই বলে, মিস্টার বে, আমার মনে হয় তোমার নারী সেজে থাকাই ভালো, কারণ পুরুষ রূপে তুমি দেখতে খুবই কুৎসিত। এটা শুনে বেইজু তো বাইকে ছাদ থেকে ছুঁড়ে মারে। রাতে জিয়াহু তো খুব খুশি, কারণ তারা প্রিন্স তোয়ানকে ব্যবহার করে ইমপ্রেসের প্রায় সব লুককেই শেষ করে দিচ্ছে। আজ তারা একসাথেই ঘুমাবে। ইউ দেখে বিছানায় তার জন্য একটি চুলে ক্লিপ রাখা হয়েছে। জিয়াহু বলে, এটা তোমার জন্য। ইউ জিজ্ঞেস করে, হঠাৎ এই উপহার কেন? জিয়াহু বলে, এমনি। তখন ইউয়ের মনে পড়ে জিয়াহু আর বাইয়ের সেই কথাগুলো, যেখানে জিয়াহু বাইকে বলেছিল সে কখনো ইউয়ের উপর রাগ করবে না, দুনিয়ার সকল নারীর মধ্য থেকেও সে ইউকেই বেছে নেবে। এরপর ইউ জিয়াহুর কাছে ঝুঁকে বলে, আর কিছু কি বলতে চাও? জিয়াহু তো ভরকে যায়। ইউ বলে, আর কিছুদিন অপেক্ষা করো, তোমার লড়াই প্রায় শেষের দিকে। পরের দিন সকালে সার্ভেন্টরা মেয়ের মৃত্যুর জন্য ইউকে দায়ী করে অনেক কিছু বলছিল, আর তাকে যে মহারাজ কোল্ড প্রাসাদে থাকার শাস্তি দিয়েছেন এসবও বলছিল। এসব শুনে ইউনসি বলে, কনসোর্ট ইউকে নিয়ে একদম বাজে কথা বলবে না, সে এমন কাজ করতেই পারে না, সে সাধারণ মানুষের কষ্ট বুঝে। এরপর ইউনসি ভাবে যেহেতু ইউ তাকে একবার প্রাণে বাঁচিয়েছিল, তাই ইউয়ের এই বিপদের দিনে তার অবশ্যই ইউয়ের পাশে থাকা উচিত। যদিও এটা মহারাজ আর তার স্ত্রীর ব্যক্তিগত বিষয়, তবু ইউয়ের সাথে কোনো অন্যায় সে মেনে নেবে না। তাই সে প্রাসাদে গিয়ে জিয়াহুর সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি আমার জীবনের বিনিময়ে হলে প্রতিবাদ জানাতে চাই। এটা দেখে তো সেখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। এখানে আবার তার সহকারীরাও উপস্থিত ছিল, আর ইউ খুবই হাসি খুশিভাবে সবাইকে চা সার্ভ করে দিচ্ছে। সেখানে থাকা সবাই তো ইউনসির কর্মকাণ্ডে অবাক হয়ে যায়। এদিকে বাইকে রাজ্য থেকে বাইরে যাওয়ার জন্য বেজু তাকে এগিয়ে দিচ্ছিল। বাই তো বেজুর পিছনে লুকিয়ে লুকিয়ে হাঁটছিল। বেজু বলে, তুমি কোনো অপরাধী নও যে লুকিয়ে থাকতে হবে, এখন তোমার দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত, তুমি এখনও অনেক অনভিজ্ঞ, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। বাই বলে, আমি এখান থেকে অন্য একটা জায়গায় যাব, সেখানে আমার জন্য লোক রেখেছেন মহারাজ। বেজু বলে, এত অল্প সময়ে মহারাজের মন জয় করে নিয়েছো তাই না? বাই বেজুকে বিদায় দিয়ে বলে, ঠিক আছে, এখন আপনি চলে যান, আমি একাই চলে যেতে পারবো। বেজু চলে যেতেই বাই ভাবছিল, মিস্টার বেজু, আপনি আপনার বন্ধুর ছেলে ভেবে জিয়াহুকে যেভাবে রক্ষা করছেন, যদি কখনো জানতে পারেন সে আপনার বন্ধুর ছেলে নয়, বরং অন্য জগৎ থেকে আসা একজন, তাহলে কি আপনি তখনও তাকে এভাবে রক্ষা করবেন? মানে এই বাই আর তার মাস্টার তারাও জানে জিয়াহুর আসল পরিচয়। এদিকে জিয়াহুকে তার রাখা সকল স্কলাররা তাদের পদে থেকে তারা কি কি কাজ করতে পেরেছে তারই রিপোর্ট দিয়েছিল। কৃষিমন্ত্রী সেন বলে, এবছর খুবই ভালো ফলন হয়েছে, আমাদের অন্তত এখন আর খরার সময়ের জন্য ইয়ান রাজ্য থেকে বীজ আনতে হবে না, আমাদের জন্য যথেষ্ট ধান হয়েছে, এখান থেকেই বীজের ব্যবস্থা করা যাবে। ইউনসি বলে, মিনিস্টার ইউকে কমান্ডার পদ থেকে বাদ দিতে, কারণ সে খুব একটা কাজের নয়। ইউ ভাবছিল ইউনসি তো ঠিকই বলেছেন, কারণ গল্পে যখন জিয়াহুর মৃত্যুর পর ইয়ান রাজ্য গ্রেট জিয়াকে আক্রমণ করেছিল, তখন ওই মন্ত্রী ভয় পেয়ে আত্মসমর্পণ করেছিল। যদি অংজাওয়ের এই কূটনীতিক সফল না হয় তাহলে ইয়ান রাজ্যের সাথে যুদ্ধ নিশ্চিত। জিয়াহু বলে, আপনি রাজস্ব মন্ত্রণালয় নিয়ে কিছু বলুন। ইউনসি বলে, সকল রেকর্ড বইয়ে তো ইমপ্রেস ডগরের লোকেরা গরমিল করে রেখেছে, কারো কাছে হিসাব চাইতে গেলেও কেউ এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। উর্বর জমিগুলোতে কৃষকদের চাষ করতে না দিয়ে ডগরের ক্ষমতাশীল কর্মচারীরা বেদখল করে রেখেছে। যতক্ষণ না কোনো ক্ষমতাসীন শাসক নিজেই দুর্নীতিমুক্তে দায়িত্ব নেবে, কিছু করা সম্ভব নয়। আমি নিম্ন স্তরের মিনিস্টার হয়ে এটা করতে পারবো না। লান বলে, আমার কাছে একটি উপায় রয়েছে, আমরা যদি বেদখলকৃত জমির মালিকদের অভিযোগের ব্যবস্থা করতে পারি আর সেটা ইমপ্রেস ডগর পর্যন্ত পৌঁছানো যায় তাহলে কিছুটা সমাধান হবে। দৌজি বলে, এই বুদ্ধিটা খুব ভালো। এদিকে শিয়ং তো দুয়ানের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে, সে তার রোমান্টিক মুহূর্তগুলো ভাবছিল। তখনই সে তার ঘাড়ের লাভ বাইটের দাগ দেখে সেটা মুছতে যাবে, তার সার্ভেন্ট তার বিছানা চাদর নিয়ে এসে বলে সেটা ক্লিন করতে দেবে। তখনই চাদরে সে ব্লাড দেখতে পায়। সে শিয়ংকে জিজ্ঞেস করলে শিয়ং কথাটি এড়িয়ে যায়।
সে বলে সে ব্যথা পেয়েছিল। শিয়ং ভাবছিল এখন যদি সে গর্ভবতী হয়ে যায় তাহলে তো মহারাজ তাকে মৃত্যুদণ্ড দেবেন, কারণ মহারাজের কনসর্ট হয়েও তার মহারাজের সাথে এমন কোনো সম্পর্কই হয়নি। তাই সে তার সার্ভেন্টকে বলে তার জন্য সুন্দর পোশাক নিয়ে আসতে। এদিকে লান বলে সল্ট ফর সার্ভিসেস নীতিতে ব্যবসায়ী সহ প্রজারা অনেক লাভবান হচ্ছে। ইউনসি বলে এখন লাভবান হচ্ছে, পরে যখন রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে আবারও যোগাযোগ করতে শুরু করবে তখন আবারও দুর্নীতি শুরু হবে। লান বলে সে সময়ের জন্য এই নীতি জরুরি ছিল, সময়ের সাথে সাথে কিছু অংশ পরিবর্তন করা যেতে পারে। ইউনসি বলে যাতে করে তুমি আরো উচ্চ পদে যেতে পারো সেজন্য। ইউনসির এমন কথায় লান দুঃখ পায়। সে বলে সব ঠিকঠাক হয়ে গেলে আমি রাজ্যের আর কোনো কাজেই থাকবো না। আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমরা শুধু দুসানের মৃত্যুর সময় দেওয়ার কথা রাখতে চাই, রাজ্যের প্রজাদের সুন্দর জীবন দিতে চাই। দৌজি ইউনসিকে বলে আমি জানি তুমি মেয়েদের ভরসা করতে পারো না, তবে লানের প্ল্যানের দায়ভার আমি নিচ্ছি। শ্যান বলে আমার শরীরটাও বেশি ভালো নয়, জানি না কতদিন আমি এভাবে কাজ করতে পারবো। ইউনসি বলে আমি সুস্থ আছি, আমি তোমাকে সাহায্য করে দেব। ইউ সবাইকে বলে আমি তেমন প্রতিভাবান নই, দুয়ানের 1,00,000 সৈন্য রয়েছে আর ইমপ্রেসের ক্ষমতা, আর আমাদের কাছে কিছুই নেই এই কয়েকজন মানুষ ছাড়া। জিয়াহু বলে আপনারা রয়েছেন বলে নিজেকে আর আমার একা মনে হয় না। এরপর তারা সকলেই ওয়াইন খায়। সবাই চলে গেলে জিয়াহু ইউনসিকে ডেকে বলে আপনি রাজস্ব মন্ত্রণালয়ের সকল রেকর্ড বইগুলো গুছিয়ে রাখুন, পরে কাজে লাগবে। ইউ বলে আমাকে এখন যেতে হবে। তখনই কচুকে এসে বলে কনকুম্যান শিয়ং আপনাকে সার্ভ করতে চান, কিন্তু সে ইউকে দেখে চলে যায়। ইউ সুড়ঙ্গ দিয়ে যাওয়ার পথে বসে জিয়াহুর দেওয়া লণ্ঠনটির দিকে তাকিয়ে বলছিল মেয়েরা তোমার জন্য পাগল, এটা নিশ্চয়ই তুমি খুব এনজয় করো তাই না? তখনই সে ভাবে প্রিন্স দুয়ানের গুপ্তচর হয়ে যদি শিয়ং এসে থাকে তাহলে সে আমাকে দেখে ফেলে তো ঝামেলা হবে, তাই সে চলে যেতে চায়। তখনই সে দেখে শিয়ং এসেছে, আর সে ইউয়ের মতো অনেক সাজগোজ করে এসেছে। সে এসে জিয়াহুকে চোখ মারে, তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এসব দেখে তো জিয়াহুর লজ্জা লাগছিল। সে বলে আমি ওয়াইন নিয়ে আসছি। শিয়ং বলে আজ সে ওয়াইন খাবে না। জিয়াহু বলে ওয়াইনই একমাত্র তোমাকে যুবতী রাখতে পারে। শিয়ং ধীরে ধীরে তার পোশাক খুলতে শুরু করে দেয়, মানে সে এখন জোর করে মহারাজের কাছে আসতে চাইছিল। এসব দেখে তো ইউয়ের খুব রাগ হচ্ছিল। হঠাৎই শিয়ং জিয়াহুর উপর ঝাঁপিয়ে পড়তে চায়। এরপর দেখি জিয়াহু শিয়ংকে বেঁধে মাটিতে শুইয়ে রেখেছে। সে গার্ডদের ডেকে বলে কনসর্ট শিয়ং অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, তাকে তোমরা নিয়ে যাও। ইউ ভাবছিল হঠাৎই শিয়ংয়ের আবার কি হয়ে গিয়েছে। সে তো প্রিন্স দুয়ানকে পছন্দ করতো, নাকি এখন আবার সে মহারাজকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এরপর জিয়াহু সুরঙ্গের ঢাকনা উঠাতেই ইউকে দেখে। সে বলে তুমি এখানে কেন? ইউয়ের তো লজ্জায় মরে যাওয়ার উপক্রম। সে ভাবছিল জিয়াহু কি ভাবছে এখন। জিয়াহু নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছে আমি আড়াল থেকে লুকিয়ে সব দেখছিলাম, আমি কি করে বোকা প্রেমিকার মতো জেলাস হচ্ছি। এসব ভেবে সে সুড়ঙ্গ থেকে বের হয়ে চলে যায়। জিয়াহু মুচকি হাসে। এরপর ইউ একটু দূরে গিয়ে ভাবে জিয়াহু কি করে জানতে পারলো সে এখানে রয়েছে, মানে সেও আশা করেছিল আমি এখানে থাকবো। ইউ তো আজ অনেক খুশি। সে বারান্দায় এসে চাঁদের দিকে তাকিয়ে শিয়ালের মতো আওয়াজ করে, যেটা আবার বেজও দেখে নেয়। ইউ তো লজ্জা পেয়ে যায়। সে ভাবছিল আমার এত আনন্দিত হওয়া কি উচিত? ভালোবাসা থেকে বেঁচে থাকাই বেশি গুরুত্বপূর্ণ। এদিকে জিয়াহু নিজেও চাঁদ দেখছিল। পরের দিন সকালে ইউ সকল সৈন্যদের জন্য স্যুপ বানিয়ে এনেছে। তারা সকলেই সুড়ঙ্গটি আরও বড় করে কাটছে যাতে যাওয়া আসার সুবিধা হয়। এদিকে রাজসভায় দৌজি প্রস্তাব রাখে জিয়াহুর জন্মদিনে ইয়ান রাজ্যের সৈন্যদের আমন্ত্রণ জানাতে, যাতে করে দুই রাজ্যের সব বিষয়ে আলোচনা করে যুদ্ধ বন্ধ করে সে দুই রাজ্যের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়। কিন্তু ইমপ্রেস দোয়াগর আর দুয়ানের লোক তারা সকলেই এটার বিরোধিতা করে। তারা 10 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করে আসছে ইয়ান রাজ্যের বিরুদ্ধে। তারা চায় সম্পূর্ণভাবে ইয়ান রাজ্য ধ্বংস করে দিতে। জিয়াহু বলে যদি আলোচনাতে শান্তি প্রতিষ্ঠা হয় তাহলে বর্ডারের সৈন্যরা নিজের পরিবারের কাছে ফিরতে পারবে। তারা সবাই বিরোধিতা করে বলে এতে আমাদের রাজ্য বিপদে পড়তে পারে, একটু ভেবে সিদ্ধান্ত নিন। তখনই কোচকি আসে একটি বার্তা নিয়ে। জিয়াহু সেটা পড়ে সভা সমাপ্ত করে চলে যায়। সুড়ঙ্গ পথে তার দেখা হয় বেইজুর সাথে। তিনি বলেন জিয়াহু অনেক অসুস্থ। আবার অতীতের কিছু কাহিনী দেখানো হয় যেখানে মাস্টার জিয়াহুকে রাজনৈতিক বিষয়ে পড়াশোনা করাছিলেন, যাতে সে ভবিষ্যতে ভালোভাবে রাজ্য শাসন করতে পারে। কিন্তু দোয়াগর তা নিষেধ করে দেয়। সে বলে জিয়াহু এখনও ছোট, তার এসব পড়ার বয়স হয়নি। জিয়াহু বুঝতে পারে এই রানী তাকে জ্ঞান অর্জন করতে দিতে চায় না। রানী চায় সে যেন রানীর হাতের পুতুল হয়ে থাকে। জিয়াহু বলে আমার একজন পড়ার সঙ্গী প্রয়োজন, একা একা পড়তে আমার ভালো লাগে না। তখন ডগর তার পড়াশোনার সঙ্গী হিসাবে দুয়ানকে নিয়ে আসে। জিয়াহু দুয়ানের সাথে হাত মিলাতে চাইলে সে তার থেকে দূরে থাকছিল। জিয়াহু বুঝতে পারে সে তাকে হয়তো পছন্দ করে না, হয়তো তার সাথে কিছু সময় থাকতে থাকতে সে তার বন্ধু হয়ে যাবে। কিন্তু এরপর থেকে রোজ পড়ার সময় জিয়াহুর ঘুম পেলেও মাস্টার দুয়ানকে শাস্তি দিতেন।
জিয়াহু দৌগরের কাছে অভিযোগ করলে দৌগর বলে, তুমি ক্রাউন প্রিন্স, তোমার কোনো ভুল নেই। সে নিজেও দুয়ানকেই মারে। এরপর থেকে জিয়াহুর যতগুলো সৎ ভাই রয়েছে সবাইকে আনা হয়। হঠাৎ জিয়াহুর মাথা যন্ত্রণা শুরু হলে তার জন্য মাস্টার সকল রাজকুমারদের শাস্তি দেন। জিয়াহু বাধা দিলে তাদের শাস্তি আরও বৃদ্ধি করা হতো। সকল রাজকুমারেরা ধীরে ধীরে জিয়াহুকে ঘৃণা করতে শুরু করে। বর্তমানে দেখি জিয়াহু খুবই অসুস্থ, তার মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। বেইজুইউকে জিয়াহুর সেই চিঠিটি দিয়ে বলে, এটা দেখার পর থেকে জিয়াহুর মাথা ব্যথা বেড়ে গিয়েছে। মূলত চিঠিটা ছিল ওয়াং চাওয়ের। সে তো ইয়ান রাজ্যে গিয়েছে, যদিও সে চিঠিতে লিখেছে ইয়ান রাজা তার খাতিরদারি করছেন, মানে সে আটক হয়ে গিয়েছে। ইউয়ের ভীষণ খারাপ লাগে, সে তো কোল্ড প্রাসাদে বন্দি, তাই তার উপর কোনো চাপ নেই, কিন্তু জিয়াহুকে একা একা সব কিছু সামলাতে হচ্ছে। তাই সে বেইজুকে বলে, আমাকে যেভাবে হোক মুক্ত হতে হবে। পরের দিন সকালে ইউ কোল প্রাসাদের গেটের ফাঁকা দিয়ে মাইক দিয়ে বলছিল, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, সকল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। সু দৌড়ে গিয়ে ইমপ্রেস ডগরকে বলে, ইউ জোরে জোরে চিৎকার করে বলছে আমি নাকি আসল অপরাধী। সকল হারেমরা এখন এটা নিয়ে কানাঘুষা করছে। যদি এটা মহারাজের কানে যায় তাহলে তিনি আমাকে শাস্তি দেবেন। ইমপ্রেস বলেন, তুমি কি কোনো অপরাধ করেছো? সু বলে না। ইমপ্রেস বলেন, তাহলে কুকুর তোমাকে কামড় দিলে কি তুমিও কুকুরকে কামড় দেবে? যদি জিয়াহু তোমাকে কিছু বলে আমি তোমার পাশে থাকবো। শিয়ং সুকে উঠাতে যাবে তখনই তার বমি পেয়ে যায়। ইমপ্রেস তার সার্ভেন্টকে বলেন, রাজবৈদ্যকে ডেকে দেখো এর আবার কি হয়েছে। এরপর তারা সবাই বাইরে আসলে একজন কনসর্ট একটি নোট খুঁজে পায়, যেখানে ইউ কনসর্ট সুর নামে অনেক আজে বাজে কথা লিখে রেখেছে। এসব পড়ে তো কনসর্ট সু ভীষণ রেগে যায়। সে দৌড়ে সোজা কোল্ড প্রাসাদে চলে আসে। সে প্রহরীদের বলে সে ভিতরে যেতে চায়, কিন্তু প্রহরীরা জানায় মহারাজের অনুমতি ছাড়া এটা করা যাবে না। সু বলে, আমার ভাই নিজেও একজন মিনিস্টার, আমার কথা অমান্য করার সাহস কোথায় পেলে? ভেতরে ইউ একজন রক্ষীকে দিয়ে দুয়ানের কাছে একটি চিঠি দিয়ে আসতে বলে, আর কচুকিকে বলতে বলে সু কোল প্রাসাদে আক্রমণ করেছে, যাতে সে এটা মহারাজকে জানাতে পারে। ইউ তো সুকে আরও উল্টোপাল্টা কথা বলছিল। ইউ ঠিকমতো গোসল করে না, তার গা থেকে গন্ধ আসে, আর সেই গন্ধেই তার আশেপাশের মানুষের বমি আসে। সু রেগে ইউকে বলে, তোমার সাহস হলো কী করে আমার নামে এসব আজে বাজে কথা বলার? আজ তো আমি তোমাকে মেরেই ফেলবো। আগামী বছর এই দিনে তোমার মৃত্যুবার্ষিকী পালন হবে। সে একটি কুড়াল দিয়ে সেই গেটটি ভেঙে ফেলে। ইউ দৌড়াতে শুরু করে, আর তার পিছনে সকল হারেম সহ সু আর সৈন্যরা। এরপর ইউ প্রাসাদের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সু প্রাসাদের দরজা ভাঙতে চাইলে জিয়াহু চলে আসে, আর সে সুকে বন্দি করতে বলে। ইউ বলে, তাকে এভাবে শাস্তি দিলে দুয়ান আর ডগর বুঝে যাবে যে আমাদের কোনো ঝামেলা নেই। জিয়াহু বলে, আজ ওকে শাস্তি না দিলে কাল অন্য কেউ তোমাকে কোড়াল নিয়ে তাড়া করার সাহস পাবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ইউ বলে, আমার তোমার সুরক্ষার প্রয়োজন নেই। জিয়াহু রাগ করে চলে যেতে চায়। ইউ দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমি তোমার সুরক্ষা চাই না, মানে আমি তোমার পাশে থেকে কাজ করতে চাই। এরপর তারা প্ল্যান করে, কেউ যদি ইউয়ের মুক্তির কারণ জানতে চায় তাহলে তারা বলবে সুর আক্রমণের পর তদন্ত করে জানা গিয়েছে ইউ নির্দোষ, তাই তাকে তার পদবি ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ডগরের সার্ভেন্ট টেংহাও চিকিৎসক তিয়ানচিকে নিয়ে এসেছে শিয়ংয়ের বমির কারণ জানতে। তিয়ানচি পরীক্ষা করে বুঝতে পারে শিয়ং আসলে প্রেগনেন্ট। তখনই শিয়ংয়ের সার্ভেন্ট চায়ের কাপ ফেলে দেয়। টেংহাও সেদিকে তাকালে শিয়ং তিয়ানচিকে ইশারায় নিষেধ করে সত্যিটা যেন তাকে বলা না হয়। তাই তিয়ানচি বলে রাতে ঘুম কম হওয়ার জন্যই এমনটা হয়েছে। এই খবর শুনে ডৌগর বলে, আমি তো ভেবেছিলাম মহারাজ আমাকে ছোট্ট নাতি উপহার দেবেন, সে খুবই অকর্মা। টেংহাও বলে, হতে পারে যখন ইয়ান রাজ্যে সেই মেয়েটির সাথে মহারাজের লড়াই হয়েছিল তখন হয়তো সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। ডৌগর বলে, এসব বাজে কথা, সে হারেমদের কাছেই যায় না, কারণ সে জানে সে আমার হাতের পুতুল, আর তার ছেলে সন্তান হলে সেও আমার হাতের পুতুলই হবে। তবে এই নতুন রাজবৈদ্যকে আমার বিশ্বাস হচ্ছে না, সিনিয়র রাজবৈদ্যকে ডেকে পাঠাও। এদিকে তিয়ানচি শিয়ংকে বলে, যদিও আমি এই বিষয়ে ডাক্তারি পড়িনি, তবে আমি যতটুকু পড়েছি গর্ভবতীর লক্ষণ দেখে আমি বুঝতে পারি আপনি এটা সাময়িক সময়ের জন্য লুকাতে পারবেন, কিন্তু এটা প্রকাশ পাবেই। শিয়ং বলে, আমি এই বাচ্চাটি রাখতে চাই না। তিয়ানচি বলে, কেন? মহারাজ তো এখনও বেঁচে রয়েছেন, এই খবর জানতে পারলে তিনি আপনাকে শাস্তি দেবেন। শিয়ং বলে, এটা তার সন্তান নয়, সে জানতে পারলে আমাকে এমনিতেও মেরে ফেলবে, আমি বাঁচতে চাই। বেইজুকে জানায় শিয়ংয়ের বমির কথা। ইউ তো অবাক হয়ে যায়। এরপর ইউ জিয়াহুকে ডেকে বলে, শিয়ং বমি করছে, মানে সে গর্ভবতী। জিয়াহু বলে, দেখো আমাকে একদম সন্দেহ করো না, আমি কিছু করিনি। 2 মাস ধরে আমি আমার বিছানা ছেড়ে এই মেঝেতে ঘুমোচ্ছি। ইউয়ের তো খুব হাসি পায়। জিয়াহু বলে, বুঝতে পেরেছি, এজন্য আজকাল সে আমার উপর ক্ষুধার্ত প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ে, কারণ সে তার বাচ্চার বাবা খুঁজছে। এটা শুনে ইউ তো জোরে হেসে দেয়। সে বলে, শিয়ং খুব সাহসী, ভয় না পেয়ে দুয়ানের সন্তানের মা হয়ে গিয়েছে। মূল গল্প অনুযায়ী তাহলে এই বাচ্চার বাবা তুমি নও। জিয়াহু বলে, আমি কি করে এই বাচ্চার বাবা হব? আমি তো তাকে পছন্দ করি না।
ইউ বলে, যদিও গল্পে তুমি নারী লোভী ছিলে, কিন্তু বাস্তবে তুমি এই প্রাসাদের সব থেকে পবিত্র আর ভদ্র পুরুষ, যে কখনো কোনো নারীকে নিজের শরীর স্পর্শ করতে দেয়নি। জিয়াহু তার কাছে এসে বলে, আমি ভদ্র নাকি অভদ্র সেটা তো যে আমার সাথে থাকবে কেবল সেই জানতে পারবে। ইউ তো হা করে তার দিকেই তাকিয়ে রয়েছে। জিয়াহু তার সামনে চায়ের কাপ ধরে বলে, চা নিয়ে এসো। এদিকে দুয়ানের লোকেরা বলছিল, আপনি তো বলেছিলেন ইয়ান রাজ্যের লোকেরা যেন মহারাজের জন্মদিন অনুষ্ঠানে আসতে না পারে আমাদের সে দাবি জানাতে, কারণ ইয়ান রাজ্যের সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেলে বর্ডার নিরাপদ থাকবে আর আমাদের পাওয়ার কমে যাবে। এখন আপনি আবার প্ল্যান কেন বদলাতে চাইছেন? দুয়ান তখন তাদের ইউয়ের পাঠানো চিঠিটি দিয়ে বলে, মহারাজার ইয়ান রাজ্যে পাঠানো সেই গোপন দূত তো বন্দী রয়েছে। তাহলে আজ কারা আসতে চাইছে? হয়তো তারা ইয়ান রাজার ভাইপো টুয়ারের লোক হবে, আর সে গ্রেট জিয়ার সব থেকে বড় শত্রু। তোমরা তাদের আর কোনো বাধা দিও না, এমনিতেই ঝামেলা শুরু হবে। এরপর দেখি ইয়ান রাজ্যের লোকেরা তো চলে এসেছে। তুয়ানের লোকেরা মহারাজকে জানায়, যেহেতু তারা চলে এসেছে আমাদের তাদের আপ্যায়ন করা উচিত, এটাই গ্রেট জিয়ার কালচার। এটা শুনে ডগরের লোকেরা বলে, তোমাদের আবার কি হয়ে গিয়েছে? কাল তো তোমরা এটার বিরোধিতা করছিলে। এরপর ইয়ান রাজ্যের লোকদের স্বাগত জানানো হয়। এদিকে ডগর তার লোকদের উপর তো ভীষণই রেগেছিল। তারা ইয়ান রাজ্য থেকে আগত লোকদের প্রাসাদে প্রবেশ থেকে আটকাতে পারেনি বলে। তার লোকেরা বলে, আমাদের তো মনে হচ্ছে মহারাজ আর প্রিন্স দুয়ান একসাথে মিলেই কাজ করছে, কারণ দুয়ানের লোকেরা সবাই তাদের আমন্ত্রণ জানাতে প্রাসাদের বাইরে মেন ফটকে দাঁড়িয়েছিল। এটা শুনে তো ডগর অবাক হয়ে বলে, তাহলে এই দুই বাচ্চা মিলে আমার সাথে খেলতে চাইছে। মিনিস্টার মু বলে, ঝামেলা রেখে দেওয়ার থেকে একবারে দূর করে দেওয়া উচিত। ডগর বলে, একদম ঠিক বলেছেন, শান্তি চুক্তি করতে চাইছে তারা, এর জন্য অনেক বড় মাসুল দিতে হবে। এদিকে শিয়ং দুয়ানের কাছে চিঠি পাঠিয়েছে, সে গর্ভপাত করাতে চায়। এর কোনো উপায় জানা থাকলে তাকে সাহায্য করার জন্য, কারণ সে মহারাজের সাথে আগে কখনোই ইন্টিমেট হয়নি। এই বাচ্চাটির কথা জানাজানি হলে বিপদ হবে। দুয়ান তো ভীষণ রেগে যায়, কারণ মহারাজের সাথে তার এমন সম্পর্কের কথা সে আগে তাকে জানায়নি। এরপর তিয়ানচি আবারও এসেছে শিয়ংয়ের কাছে। শিয়ং বলে, আপনি তো বলে দিয়েছিলেন আপনি আমাকে সাহায্য করতে পারবেন না, তাহলে আবারও কেন এলেন? তিয়ানচি বলে, আপনি কি সত্যি গর্ভপাত করতে চান? কিন্তু মা হয়ে যদি সন্তানকে নিরাপদ জীবন দিতে না পারি, তাকে অন্য কারো লড়াইয়ের হাতিয়ারে পরিণত হতে হয়, রোজ নির্যাতন সহ্য করে মরতে হয়, তার থেকে পৃথিবীতে তার না আসাই ভালো। তিয়ানচি বলে, ঠিক আছে, আমি সারা রাত বসে ওষুধ প্রস্তুত করেছি, তবে গর্ভপাত করলে গর্ভপাতের লক্ষণ অবশ্যই প্রকাশ হবে, সেটা লুকানো যাবে না, আপনাকে সাবধানে থাকতে হবে। এখানে 3 দিনের ওষুধ রয়েছে। শিয়ংয়ের ভীষণ কষ্ট হচ্ছিল, এরপরও সে ওষুধটি খেয়ে নেয়। এরপর আবারও জিয়াহুর অতীত দেখতে পায়। জিয়াহুর মাথার যন্ত্রণার জন্য সে অসুস্থ হয়েছিল, আর ডগর আসে তাকে দেখতে। সে বলে, শুনেছি তুমি নাকি পড়াশোনা করতে চাও না, সহপাঠীদের শাস্তি দাও। জিয়াহু বলে, সেটা তো আমার থেকে আপনি ভালো জানেন। ডগর তার মুখ চেপে ধরে বলে, তোমার সাহস হলো কি করে তোমার বাবার কাছে আমার নামে অভিযোগ করে চিঠি পাঠানোর? আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসি বলে তোমার যত্ন করি, আর নয়তো অন্য রাজকুমারদের মতো তোমার অবস্থাও হতো। জিয়াহু বলে, তিনি সম্রাট, এই বিষয়ে আমি তাকে জানাতেই পারি। ডগর হেসে বলে, সম্রাট হলেও তার কি কোনো ক্ষমতা রয়েছে? আমি এই পৃথিবীতে অনেক মানুষকে ঘৃণা করি, তাদের মধ্যে তোমার বাবাকেও, আর তার এখন মারা যাওয়ার উপক্রম। তুমি আমার অবাধ্য হলে তোমাকেও ঘৃণা করব। জিয়াহু ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়েছে, আমাকে এবার মতো ক্ষমা করুন, আমি আর কখনোই আপনার অবাধ্য হব না। ডগর বলে, ঠিক আছে, আর কখন আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও করো না। এরপর দেখি সকল কনসোর্টরা জিয়াহুর জন্মদিনে ভোজ সবাই সেজেগুজে উপস্থিত হয়েছে। সেখানে ইমপ্রেস, ডগর আর দুয়ানও ছিল। যদিও ইমপ্রেস এসবের জন্য খুবই বিরক্ত ছিল, সেটা বুঝতে পেরে জিয়াহু তার রাগ ভাঙানোর চেষ্টা করেছিল। সে বলে, আসলে তারা নিজে থেকেই আসতে চেয়েছিল, এখন যদি তাদের না করে দিতাম তাহলে আপনার নাম খারাপ হতো। এসব শুনে ইমপ্রেস তো লোক দেখানো হাসি দিচ্ছিল। এদিকে শিয়ং আর তার সার্ভেন্ট এসে পৌঁছেছে, তবে সে খুবই চিন্তিত ছিল, কারণ সে গর্ভপাতের মেডিসিন খেয়ে এসেছে। এখানে যদি তার গর্ভবতী হওয়ার লক্ষণ প্রকাশ পেয়ে যায় তাহলে তো সকলেই জেনে যাবে। তখন একজন সার্ভেন্ট এসে শিয়ংকে একটি থলে দিয়ে বলে, এটা প্রিন্স তুয়ান পাঠিয়েছেন। শিয়ং বলে, তাকে বলে দিও আমি এখন ঠিক আছি। সার্ভেন্ট লিলি বলে, আপনি তো এখন ওষুধ খাচ্ছেন, সেটা বলে দেননি কেন? শিয়ং বলে, চিকিৎসক তিয়ানচি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য করেছে, আমি চাই না সে কোনো বিপদে পড়ুক। এরপর দেখি ইয়ান রাজ্যের লোকেরাও এসে উপস্থিত হয়েছে ভোজ সবাই। ইউ বেজুকে বলে জিয়াহুর দিকে নজর রাখতে। এরপর ইউ শিয়ং এর কাছে গিয়ে বলে, তুমি এত দেরি করে কেন আসলে? শিয়ং বলে, আমি একটু অসুস্থ, সেজন্য। ক্ষমা করো, তুমি কারামুক্ত হয়ে আবার নিজের পদবি ফিরে পেয়েছো, আমি তোমার সাথে দেখা করতে পারিনি। ইউ বলে, সে ঠিক আছে, আসলে এসব পুরুষেরা আমাদের কারোরই আপন নয়, আজ ভালোবাসবে কাল ছুঁড়ে ফেলবে। সেখানে সার্ভেন্ট ট্যাংহাও আসে সবার জন্য আঙুরের জুস নিয়ে। সকলে এই জুস
শিয়ং তো ভয় পাচ্ছিল, কারণ সে এখন গর্ভপাতের মেডিসিন খাচ্ছে। এখন টক জাতীয় কিছু খেলে যদি তার শরীর আরও খারাপ হয়ে যায় তাহলে কি হবে। ইউ সেটা বুঝতে পেরে শিয়ংয়ের কাপের জুসটাও খেয়ে নেয়। টেংহাও বলে ইয়ান রাজ্য থেকে নিয়ে আসা জুস সবার জন্য 1 কাপ করেই ছিল, তুমি কেন খেলে? ইউ বলে আমার এটা খেতে ভালো লেগেছে তাই খেয়েছি। শিয়ং বলে ঠিক আছে, আসলে আমার শরীরটা এখনও ভালো হয়নি তাই আমি খেতেও চাইছিলাম না। টেংহাও বলে আমাদের প্রাসাদের সিনিয়র রাজবৈদ্য ফিরে এসেছেন, মহারানী বলেছেন ওনাকে দিয়ে তোমাকে আবারও পরীক্ষা করানো হবে। এরপর ইয়ান রাজ্য থেকে আসা সুন্দরীরা নাচ পরিবেশন করে। ডৌগর বলেন ইয়ান রাজ্য থেকে আসা সুন্দরী নারীরা এত সুন্দর নৃত্য পরিবেশন করেছে, আমাদের রাজ্যেরও কিছু সাংস্কৃতিক আয়োজন করাটা প্রয়োজন। তার লোক বলেন আমরা সে ব্যবস্থা করেছি। এরপর দেখি ডৌগরের লোকেরা এসে একটি অভিনয় করে, যেটা ছিল মূলত ইয়ান রাজার চোখটি কিভাবে যুদ্ধের সময় নষ্ট হয়েছিল তার কাহিনী। এতে ইয়ান রাজ্যের লোকদের তো খুবই রাগ হচ্ছিল, কিন্তু তাদের মাঝে থাকা একজন তাদের শান্ত হয়ে বসে থাকতে বলেন। আরেকজন তো সেসব লোকের সাথে নিজেই গিয়ে নাচতে শুরু করেন, আর জিয়াহু ঢোল পেটাচ্ছিল। ডগর তো অবাক হয়ে যায়, এত ব্লেন্ড করেও কাজ হলো না। এদিকে শিয়ং দুয়ানের দেওয়া সেই মেডিসিনগুলো খেয়ে নিতে চায়, কিন্তু তার সার্ভেন্ট তাকে বারণ করছিল, কারণ সে গর্ভপাতের জন্য ইতিমধ্যেই তিয়ানচির দেওয়া মেডিসিনের 1 ডোজ খেয়ে নিয়েছে। এখন আবার এই মেডিসিন খেলে তার ক্ষতি হতে পারে। শিয়ং বলে সে ওষুধে আমার 3 দিন সময় লাগবে, আর তার আগে ডগরের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চলে আসলে আমি ধরা পড়ে যাব। লিলি বলে তিয়ানচি তো বলেছিল এতে আপনার ক্ষতি হতে পারে, আপনার কিছু হলে আমি কিভাবে বাঁচবো। শিয়ং বলে ঠিক আছে, তাহলে আমি এখন একটা ওষুধই খাবো। হঠাৎ ইউ পিছনে ফিরে দেখে শিয়ং আর তার সার্ভেন্ট কেউই নেই। সে তাদের খুঁজতে বাইরে চলে আসে। এদিকে শিয়ংয়ের শরীর তো খুবই খারাপ হয়ে গিয়েছে ডাবল মেডিসিনের রিয়াকশনের জন্য। এদিকে ডগরের লোক মিনিস্টার ওয়াং অনেক ড্রিঙ্ক করে পড়ে যেতে নিলে ইয়ান রাজার একজন তাকে ধরে ফেলে। এরপর সে বলতে শুরু করে আমার পেন্ডেন্টটি কোথায় গেল, কে এটা চুরি করেছে। সে সেই লোকটিকে বলে তুমি চুরি করেছো তাই না? লোকটি বলে আমি কিছু করিনি। ইয়ান রাজ্যের অন্য সদস্যরা বলে আপনার সন্দেহ হলে তাকে সার্চ করে দেখুন। তখন ওয়াং লোকটিকে সার্চ করে তার বুকের ভেতর থেকে পেন্ডেন্টটি বের করে। মূলত তারা যেসব ইয়ান রাজ্যের লোকদের রাগানোর জন্য করছে তা জিয়াহু বুঝতে পারে। ডগর বলে সামান্য পেন্ডেন্ট নিয়ে এত হট্টগোল করার কিছু নেই। জিয়াহু ওয়াংকে বলে আপনি কোথা থেকে পেন্ডেন্টটি খুঁজে পেলেন? ওয়াং বলে তার বুকে লুকানো ছিল। এরপর সে বলে এত ছোট একটি পেন্ডেন্ট কিভাবে বুকের মধ্যে রাখতে পারলো। আবার বুকের মধ্যে পেন্ডেন্টটি রেখে দেখান তো। এবার আবারও পেন্ডেন্টটি রাখতে নিলে সেটা নিচে পড়ে যায়। সবাই বুঝতে পারে লোকটিকে ফাঁসাতে চেয়েছিল, তাই তাকে বন্দি করা হয়। ডৌগর রেগে চলে যায়। সে যাওয়ার আগে বলে যায় এখন আমার ছেলে নিজেই নিজের জন্মদিনের আয়োজন করা শিখে গিয়েছে। সে জিয়াহুর একটি চুল ছিঁড়ে ফু মেরে উড়িয়ে দিয়ে চলে যায়। এদিকে ইউ শিয়ংকে খুঁজে পেয়ে যায়, তার পোশাকে অনেক রক্ত লেগেছিল, সে হাঁটতেও পারছিল না। তাই ইউ তাকে তার কাঁধে করে নিয়ে যেতে থাকে তার প্যালেসে। এই খবর ডগরে গুপ্তচর জেনে যায়। ইউ শিয়ংকে নিয়ে তার প্যালেসে এসে দেখে সেখানে কোনো সার্ভেন্টই ছিল না, তাই সে শিয়ংকে বসিয়ে দেয়। তখনই ভিতর থেকে বের হয়ে আসে ডগর আর তার লোক। ডগর বলে অনেক সময় ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি। ইউ বলে আমি কনসর্ট শিয়ংকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এলাম। ডগর বলেন এত এত দাস দাসী থাকতে তুমি একজন কনসর্ট হয়ে তাকে নিজে কাঁধে করে আনতে গেলে কেন? সে তার সার্ভেন্টকে বলে গিয়ে দেখতে শিয়ংয়ের কি হয়েছে। তারা শিয়ংয়ের পোশাকে রক্ত দেখতে পায়। ইউ বলে হয়তো তার মাসের পিরিয়ডটি শুরু হয়েছে। ডগর বলে তোমরা খুবই চালাক হয়ে গিয়েছো, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। তখনই শিয়ং জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফিরতেই সিনিয়র চিকিৎসক জানায় শিয়ংয়ের অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই সে অজ্ঞান হয়ে পড়েছিল। হয়তো সে গর্ভপাত করেছে। এটা শুনে তো ডগর ভীষণ রেগে যায়। সে বলে একজন চিকিৎসক তো বলেছিল সে গর্ভবতী নয়। সিনিয়র চিকিৎসক বলে অল্প সময়ে গর্ভপাত করা হয়েছে, তাই এত দ্রুত গর্ভবতী কিনা শনাক্ত করাটাও কঠিন। সে চিকিৎসকের কোনো দোষ নেই। রানী তাকে চলে যেতে বলে। ডগর বলে আমি কত আশা নিয়েছিলাম মহারাজের সন্তানের, তুমি এটা কেন করলে? শিয়ং বলে আমি গর্ভপাত করিনি, হয়তো সেদিন আমি সকলের সামনে যে বমি করেছিলাম তাই সবাই ভেবেছে আমি গর্ভবতী, তাই কেউ হিংসে করে আমাকে কিছু খাইয়ে দিয়েছে। ডগর বলে কে করেছে এটা? শিয়ং তো কিছুই বলছিল না। ডগর বলে নিশ্চয়ই এটা ইউয়ের কাজ, সে আগে তোমাকে ওষুধ খাইয়ে পরে ভালো সাজতে চাইছে, কারণ মহারাজ এখন আর তাকে ভালোবাসে না, তাই সে হিংসেতে এটা করেছে। ইউ বলে আমি তো কারাগারে মুক্তই হলাম আজ, আমি কি করে এসব করতে পারি? আমি তো এখন জানতে পারলাম সে গর্ভবতী। শিয়ং চুপ করে বসেছিল, সে কিছুই বলছিল না। আর তারা তো ইউকে বন্দি করতে চায়। তখন ইউ পেটে ব্যথার নাটক করতে শুরু করে। সে বলে সার্ভেন্ট টেং হাও আমাদের জুস খাইয়েছিলেন, আর সেজন্য আমার পেটে ব্যথা হচ্ছে। হয়তো এই জুস খাওয়ার জন্যই শিয়ংয়ের এই অবস্থা হয়েছে। আপনি আমাদের ন্যায় বিচার দিন। বলে সে কাঁদতে শুরু করে। টেং হাও ক্ষমা চেয়ে বলে আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপর দেখি ডগর চলে যাচ্ছে, তাদের পিছনে ইউ আর তার সার্ভেন্ট। ডগরের গাড়ি কিছু দূর যেতেই ইউ আর তার সার্ভেন্ট আবারও ফিরে চলে আসে শিয়ংয়ের কাছে।
শিয়ংয়ের সার্ভেন্ট তার জন্য তিয়ানচির বানানো মেডিসিন নিয়ে এসেছে। তার সন্তানের যে ভ্রূণটা ছিল সেটাকে দূরের একটি জঙ্গলে সে পুঁতে রেখে এসেছে। এটা শুনে তো শিয়ংয়ের খুব কষ্ট হচ্ছিল। সে লিলিকে বলে, জানো, আমি ভেবেছিলাম পুরো স্ক্রিপ্ট আমি জানি, তাই আমি আমার ভাগ্য বদলাতে পারবো, কিন্তু আমি কিছু করতে পারিনি, নিজের সন্তানকেও রক্ষা করতে পারিনি। তখনই সেখানে ইউ চলে আসে আর সে তার সার্ভেন্টকে বলে লিলিকে নিয়ে বাইরে যেতে। সে শিয়ংকে বলে, আমি তোমার আর প্রিন্স দুয়ানের সম্পর্কে অনেক আগে থেকেই জানি। সে সবসময় যদিও বলে সে তোমাকে ভালোবাসে, আদতে সে তোমাকে ভালোবাসে না। যদি সে তোমাকে ভালোবাসতো তাহলে সে তোমাকে আর তোমার সন্তানকে রক্ষা করত। তার কাছে 1,00,000 সৈন্য রয়েছে, তার পাওয়ার সব রয়েছে, তবুও সে তোমার পাশে না থেকে তোমার বাচ্চাকে মেরে ফেলার ঔষধ দিয়েছে তোমায়। সে তোমাকে শুধু টুপ হিসাবে ব্যবহার করছে। শিয়ং তাকে বিশ্বাস করতে না চাইলে ইউ বলে, ঠিক আছে, যদি তোমার ইউকে বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে ভিন্ন পরিচয়ে একটা কথা জিজ্ঞেস করছি। সে বলে, হাউ আর ইউ। ইউ ইংরেজি বলতে পারে শুনে তো শিয়ং অবাক হয়ে যায়। আবারও অতীতের কাহিনী দেখতে পায়, যেখানে জিয়াহুর জন্য সকল রাজকুমারদের শাস্তি দেওয়া হতো, তাই সে সকলের মন জয় করার জন্য ভোজ সভার আয়োজন করেছে। সে সকলের জন্য পেস্ট্রি বানিয়েছে যাতে তারা তার সাথে বন্ধুত্ব করে। কিন্তু সকলে বক্স খুলে দেখে সেখানে পেস্ট্রি ছিল না, পর্কের পচা মাংস দিয়ে বানানো খাবার ছিল। সবাই তো আবারও তার উপর রেগে যায়। জিয়াহু বুঝতে পারে এই সার্ভেন্টটি কোনো গোলমাল করেছে। সে তাকে জেরা করতে চাইলে দোয়ান বলে সে মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো অপরাধ করেনি, দয়া করে তাকে মাফ করুন। সে বলে, সকলের হয়ে আমি নিজেই সেই পচা খাবার খেয়ে নিচ্ছি। জিয়াহু বুঝতে পারে দোয়ান এই সার্ভেন্টকে দিয়ে এই কাজগুলো করিয়েছে, সে সকলের সামনে মহৎ হওয়ার জন্য। এদিকে শিয়ং তো বুঝতে পারি হয়তো তার মতোই টাইম ট্রাভেল করেছে, তবু সে বলে, কী সব বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ইউ বলে, তুমি সব বুঝতে পারছো। তখনই জিয়াহু চলে আসে আর শিয়ং দৌড়ে তার কাছে গিয়ে বিচার দিতে শুরু করে, মহারাজ, ইউ এর মাথা খারাপ হয়ে গিয়েছে, সে কী সব উল্টোপাল্টা কথা বলছে। জিয়াহু বলে, তাই নাকি, তাহলে আমি তোমার হয়ে তাকে উত্তরটা দিয়ে দেই। ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ? শিয়ং বলে, তুমিও? জিয়াহু বলে, হ্যাঁ। এসব দেখে তো শিয়ং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার জ্ঞান ফিরতে সে দেখে ইউ আর জিয়াহু বসে গল্প করছে। সেও সেখানে গিয়ে বসে। সে বলে, তোমরা আমাকে আগে বলোনি কেন, তোমরা আমাকে এতদিন ধরে জেনেও বোকা বানিয়ে গিয়েছো। জিয়াহু বলে, আর তুমি আমার কনসার্ট হয়ে দোয়ানের সাথে প্রেম করে আমার সাথে প্রতারণা করে গিয়েছো। শিয়ং বলে, তাহলে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, সবাইকে বলবে গর্ভপাতের জন্য আমি মারা গিয়েছি। জিয়াহু তাকে রাগিয়ে ইউকে বলে, একে এখন সত্যিটা বলতে গিয়েছো কেন? ইউ তো তাকেই বকছিল। শিয়ং বলে, এখন এত মায়া দেখাতে হবে না, যদি শুরু থেকে আমাকে সবটা বলতে তাহলে তো কিছুই হতো না। জিয়াহু বলে, শুরু থেকে তুমি প্রিন্স দোয়ানের পক্ষে ছিলে, আমরা বললেও কি তুমি আমাদের কথা বিশ্বাস করতে? আমরা তোমাকে বলতে চেয়েছিলাম, তখন আমি আর ইউ তোমাকে ফলো করে জানতে পারি তুমি ইতিমধ্যে প্রিন্স দোয়ানের সাথে প্রেমে জড়িয়ে গিয়েছো। শিয়ং বলে, আমি তো বাঁচার জন্য করেছি, তোমরা তো বাঁচার জন্যই লড়াই করছো। জিয়াহু বলে, বাঁচার জন্যই সব হলে আজ যখন তুমি দগরের সামনে ইউকে ফাঁসিয়ে দিচ্ছিলে, তখন সে সত্যিটা বলে তোমাকে ফাঁসিয়ে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি, সে ইউকে নিয়ে চলে যায়। ইউ জিয়াহুকে বলে, আরে তুমি আমার সব প্ল্যান এভাবে নষ্ট কেন করতে চাইছো বলো তো? শিয়ং একটু আবেগপ্রবণ। জিয়াহু বলে, সে এই গল্পের ভিলেন। ইউ বলে, যদি কেউ ভুল করে সঠিক পথে ফিরে আসতে চায় তাদের আমাদের সুযোগ দেওয়া উচিত, সেও তো বাঁচতে চায়, আমি তোমাকে পেয়ে যেভাবে বাঁচার জন্য লড়াই করছি। জিয়াহু বলে, যদি সে তোমার জায়গায় থাকতো তাহলে সে নিজেকে নিয়েই ভাবতো, কিন্তু সে এই গল্পে শুধুমাত্র একটি টুরি ক্যারেক্টার, গল্পে তার যা ভূমিকা তাকে তাই করতে হবে। এরপর সে ইউকে 2টো বিস্কিট দেয়, কারণ ইউ সকাল থেকে খাবার খাওয়ার সময় পায়নি। ইউ খুশি হয়ে বলে, তুমি ইমপ্রেস ডগরকে সামলেছো, ইয়ান রাজ্যের সাথে শান্তি আলোচনা করেছো, আর এত কিছুর পরে আমি খেয়েছি কিনা সেই খেয়ালও রেখেছো। জিয়াহু বলে, আমি শুধু তোমারই খেয়াল রাখি, কারণ আমি এত মহান ভিলেন নই। ইউ বলে, তোমার মডার্ন দুনিয়ার জীবন কেমন ছিল? জিয়াহু বলে, খুবই সাধারণ। আর তোমার? ইউ বলে, আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করতাম, ক্লায়েন্টের সাথে মিটিং তো রয়েছেই, আমি চুলে শ্যাম্পু করারও সময় পেতাম না। জিয়াহু বলে, তুমি নিশ্চয়ই অনেক সুন্দরী ছিলে। ইউর তো কাশি উঠে যায়। এরপর তারা দুজনে খুশি হয়ে চলে যায়। এরপর ইমপ্রেসের সার্ভেন্ট এসে তাকে জানায় মহারাজ শিয়ংয়ের প্যালেসে অতিরিক্ত সৈন্য পাহারায় রেখেছেন শিয়ংকে নজরে রাখার জন্য। ইমপ্রেস বলেন, বিষয়টা খুবই সন্দেহজনক। এরপর মিনিস্টার মু ইমপ্রেসকে বলেন, মনে হচ্ছে মহারাজ রাজ্যের ক্ষমতা নিজের হাতে নিতে চাইছেন, আর এই ব্যাপারে কেউ তাকে সাহায্য করছে। যদি এই শান্তি চুক্তি সফল হয়ে যায় তাহলে বর্ডার মুক্ত হয়ে যাবে, আর আমাদের ক্ষমতাও কমে যাবে। প্রিন্স দোয়ান আরও শক্তিশালী হয়ে উঠবেন। ইমপ্রেস আদেশ দেয়
ইয়ান রাজ্য থেকে আসা রাষ্ট্রদূতদের মেরে ফেলার। এদিকে ইউনসি, শেন আর দৌজি ড্রিঙ্ক করছিল। দৌজির খুব মন খারাপ, সে তার কাজের চাপে বেশ শুকিয়েও গিয়েছে। দৌজি বলে, আমাকে কি কাজ দিয়েছে তোমরা জানো? ভবিষ্যৎবাণী করার, যে কাজ আমি কখনোই করিনি। আমি কি এসব করার জন্য সাহিত্যিক হয়েছিলাম? ইউনসি বলে, মহারাজ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমাদের এখন তা পালন করা উচিত। দৌজি বলে, তাহলে লান যখন দায়িত্ব পালন করেছিল তুমি তার সাথে রাগ দেখিয়েছিলে কেন? ইউনসি বলে, আমি এখন আর রেগে নেই, তবে তারা তিনজনই খুবই চিন্তিত ছিল, কারণ অংজাও ইয়ান রাজ্যে গিয়েছিল। তার ইয়ান রাজ্যের দূতদের সাথে ফিরে আসার কথা ছিল, কিন্তু ইয়ান রাজ্যের লোকেরা তাকে আসতে দেয়নি। দৌজি বলে, জানি না এই মহারাজ ইয়ান রাজ্যের লোকদের খারাপ উদ্দেশ্য রয়েছে জেনেও কেন তাদের এত আপ্যায়ন করছে। এদিকে ইয়ান রাজ্যের দূতদের সামনে মেয়েরা নৃত্য করছিল। তারা বিরক্ত হয়ে মেয়েগুলোকে তাড়িয়ে দেয়, কারণ এসব নৃত্য তাদের পছন্দ না। তাদের রাজ্যের মেয়েরা এর থেকে অনেক ভালো নাচে। একজন বলে, এখানে আসার পর থেকে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করা হচ্ছে, কখনো মিথ্যে বলে ফাঁসিয়ে চোর বানিয়ে দিচ্ছে। তাদের সবার রাগ দেখে দূতদের প্রধান বলেন, আমাদের এখন নিজেদের রাগকে কন্ট্রোলে রাখতে হবে। এরপর দেখি দূত সদস্যরা যখনই বাইরে এসেছে, সেই নাচনেওয়ালা মেয়েগুলো যাদের তারা তাড়িয়ে দিয়েছিল, তারা অভিযোগ করছে দূত সদস্যরা তাদের নাচের পারিশ্রমিক দেয়নি, কিন্তু তারা তো তাদের নাচই দেখেনি। তবু বাধ্য হয়ে তারা টাকা দিয়ে দেয়, কারণ তারা কোনো ঝামেলাই করতে চাইছিল না। তখনই নাচনেওয়ালি মেয়েটি কান্না করে বলে, তারা আমাকে বাজেভাবে হেনস্থাও করতে চেয়েছিল। এই মিথ্যা অভিযোগ শুনে দূতরা বুঝতে পারে তারা ইচ্ছে করে এখানে ঝামেলা করতে চাইছে। এই নাচনেওয়ালি আর ওর সাথে লোকগুলো মূলত ইমপ্রেস ডগরের লোক। তাদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। দূত প্রধান তার সহকারীদের বলে তাদের কাউকে একবারে না মেরে ফেলতে, নইলে কাউকে মেরে ফেলার অপরাধে তাদের বন্দি করা হতে পারে। তাদের এসব লড়াই দেখছিল ইউনসি, দৌজি আর শেন। ইউনসি গিয়ে তাদের ওয়াইন পটটি উপর থেকে ডগরের লোকদের মাথায় ফেলে দিয়ে লুকিয়ে পড়ে। সেই সুযোগে দূত সদস্যরা পালিয়ে যায়। দৌজি তো ইউনসিকে বকা দিচ্ছিল, কারণ তার এত দামি ওয়াইন এভাবে ফেলে দিয়েছে। ইউনসি বলে, এই মুহূর্তে তোমার ওয়াইনের থেকে দূতদের জীবনের মূল্য অনেক বেশি। সেন দৌজিকে বলে মহারাজকে পুরো ঘটনা জানাতে, আর তারা যাচ্ছে দূতদের নিরাপত্তা দিতে। এদিকে দূত সদস্যরা চারদিক ঘিরে ধরেছে। তখনই কেউ দূতদের বলছিল দেওয়াল টপকে পালাতে, সেভাবেই তারা পালিয়ে যায়। আর ইউনসিরা সৈন্য নিয়ে আসে, ডগরের লোকজনদের বন্দি করা হয়। দূতরা বুঝতে পারে তাদের উপর হামলাকারীরা ডগরের লোক, কিন্তু তাদের দেয়াল টপকে পালাতে বলা লোক কে হতে পারে তাই ভাবছিল তারা। এদিকে দেখি সে লোক আর কেউ নয়, দুয়ানের অ্যাসিস্ট্যান্ট ছিল। তাদের সন্দেহ হচ্ছিল দূতদের প্রধানকে নিয়ে, কারণ তার সহকারীরা সকলে তাকে মহামান্য বলে সম্বোধন করছিল, আর তার মার্শাল স্কিল খুবই শক্তিশালী। ইয়ান রাজ্যের এমন কোনো যোদ্ধা রয়েছে বলে জানা নেই, তবে প্রিন্স টুয়ার খুব ভালো ফাইট করতে পারে। তারা বুঝতে পারে হয়তো প্রিন্স টুয়ার নিজেই দূতদের ছদ্মবেশে এসেছে। এদিকে দৌজি, জিয়াহু আর বেজুকে সব ঘটনা খুলে বলে। তারাও বুঝতে পারে মূলত ইয়ান রাজ্যের লর্ড টুয়ার নিজেই ছদ্মবেশ নিয়ে দূত হয়ে এসেছে। যেহেতু সে নিজেই এসেছে, এর মানে তার নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা রয়েছে। বেজু জিয়াহুকে বলে সাবধানে থাকতে। জিয়াহু বলে, আমি শান্তি চুক্তি চাইছি, তাই রিস্ক আমাকে নিতেই হবে। তাছাড়া টুয়ারের সাথে আমার আরও আগে দেখা করা উচিত ছিল। এদিকে দুয়ানের লোকেরা বলছিল, কয়েক বছর আগে যখন ইয়ান রাজ্যের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছিল, তার আগের ঘটনা। একদিন ইয়ান রাজা আর জিয়া রাজ্যের মধ্যে লড়াই হয়েছিল। সে সময় ইয়ান সম্রাট শুধু নিজের চৌকি হারাননি, বাবা হওয়ার ক্ষমতাও হারিয়েছিলেন। তাই তিনি ভাতিজা প্রিন্স টুয়ারকে নিজের দায়িত্ব থেকে কিছু তীরন্দাজ আর যুদ্ধ কৌশল শিখিয়েছিলেন। দেখতে দেখতে টুয়ার যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী হয়ে ওঠে যে রাজ্যের মানুষ মহারাজ জাওলুহানের থেকে টুয়ারকে যোগ্য রাজা মনে করতে শুরু করেন, আর মহারাজকে সিংহাসন ছেড়ে টুয়ারকে দিয়ে দিতে বলতে শুরু করেন। কিন্তু মহারাজ জাওলুহান তা করতে কিছুতেই রাজি নন। তাই তিনি টুয়ারের প্রেমিকা শানিকে জিয়া রাজ্যে নৃত্যের জন্য পাঠান, আর নিজের লোক দ্বারা হামলা করেন। পরে সে অভিযোগ দেওয়া হয় জিয়া রাজ্যের মহারাজের উপর। আমার মনে হয় না টুয়ার আমাদের মহারাজকে ক্ষমা করবেন। তিনি হয়তো মহারাজকে মারার উদ্দেশ্য নিয়েই এসেছেন। একজন বলে, আমাদের মহারাজকে জানানো উচিত, নয়তো মহারাজ না থাকলে সমস্ত ক্ষমতা ইমপ্রেস ডগর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবেন, কারণ তার কাছে ক্রাউন প্রিন্স রয়েছে। দুয়ান বলে, টুয়ার তো ভুল করে ইমপ্রেস ডগর আর জিয়াহু দুজনকেই মেরে ফেলতে পারে। আমাদের শুধু তাকে সাহায্য করা উচিত। আমরা তার পাশে থাকলে সেও আমাদের সাথে থাকবে নিশ্চয়ই। এদিকে টুয়ারকে দেখি সে তার দাড়িটি খুলে নিয়েছে। তখন তার পাশ দেখতে পাই।
টুয়ারকে খুব ছোটবেলা থেকেই প্র্যাকটিস করানোর জন্য নিয়ে আসা হয়, আর তার সঙ্গী ছিল শানি। টুয়ার বড় হয়ে খুব ভালো যুদ্ধ পারদর্শিতা অর্জন করে। একদিন শানি টুয়ারকে বলে সে আজ গ্রেটজিয়াতে যাচ্ছে নৃত্য করার জন্য। টুয়ার বলে, ইয়ান রাজ্যে কি নৃত্যশিল্পী কম পড়ে গিয়েছে নাকি? শানি বলে, আমাকে রাজ্যের মানুষ নির্বাচন করেছে যাওয়ার জন্য। আমি দুই রাজ্যের মাঝে শান্তি আলোচনা করতে চাই, তাই আমাকে যেতে হবে। মূলত সে ইয়ান রাজ্যের দূত হয়ে যাচ্ছে। টুয়ার তাকে নিজে হাতে বানানো একটি ছুরি দেয়, যাতে সে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবে। শানি টুয়ারকে বলে, ফিরে এসে আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর যখন জিয়া রাজ্য থেকে বাকি দূতেরা ফিরে আসলেও শানি ফিরে না আসে, তখন টুয়ার জাও লুহানের কাছে গিয়ে জিজ্ঞেস করে শানি কোথায়। জাও লুহান তাকে শানির কাছে থাকা সেই ছুরিটি দেখিয়ে বলে, শানির নাচ দেখে জিয়া রাজ্যের সেই রাজা মুগ্ধ হয়ে যায়, আর সে শানির সাথে খারাপ আচরণ করতে শুরু করে। শানি তার ইচ্ছেকে অস্বীকৃতি জানালে সে শানিকে মেরে ফেলে। এটা শুনে তো টুয়ার ভীষণ কষ্ট পায়। এই ছুরিটি তো সে শানিকে দিয়েছিল নিজেকে প্রোটেক্ট করার জন্য। এরপর আবারও জিয়াহুর ছোটবেলা দেখতে পায়। জিয়াহু তার সেই SOS লেখাটির কাছে প্রতিদিন মন খারাপ করে বসে থাকতো। একদিন সে দেখে তার লেখার মাঝখানে কিছুটা জায়গা মনে হচ্ছিল কেউ খুঁড়েছে। সে গিয়ে সেই জায়গাটি খুঁড়ে একটি বক্স পায়। সেটার ভিতরে কিছু লেখা ছিল, যা দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর দেখি মিনিস্টার মু ইমপ্রেস ডগরকে জানায় মহারাজ নিজ দায়িত্বে অতিরিক্ত সৈন্য দিয়ে ইয়ান দূতদের সুরক্ষা দিচ্ছেন। এটা শুনে ইমপ্রেস বলেন, যদি আমি মহারাজকে নিয়ে রাজ্যের বাইরে চলে যাই, তাহলে তো মহারাজের অর্ধেকের বেশি সৈন্য তার সাথেই থাকবে। তখন নিশ্চয় দূতদের সুরক্ষা বেরিয়ার দুর্বল হয়ে যাবে। সে সুযোগে তাদের শেষ করে দিতে হবে। এদিকে দোয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে ইমপ্রেস ডগরের প্ল্যান জানায় দোয়ানকে। দোয়ানের লোকেরা বলে, কিন্তু মহারাজ যেতে রাজি নাও হতে পারেন। দোয়ান বলে, মহারাজের দুর্বলতা সম্পর্কে আমাদের থেকে বেশি ডগর জানেন, তাই রাজি করানোটা ঝামেলা বলে মনে হচ্ছে না। এরপর ডগরের ডিগ্রি নিয়ে আসে একজন সৈন্য জিয়াহুর কাছে। সে জানায় ডগর তার সমাধিসৌধ নির্মাণের জায়গাটি দেখতে চায়। জিয়াহু বলে, এখনও তো নির্মাণ কাজ শেষ হয়নি। সৈন্যটি বলে, তবু তিনি যেতে চান। যদি আপনি যেতে না চান, তাহলে নোবেল কনসর্ট ইউকে উনার সাথে পাঠাতে বলেছেন। জিয়াহু রাজি হয়ে যায়, কারণ সে কিছুতেই ইউকে একা রানীর সাথে যেতে দেবে না। এরপর বেইজু বলে, দূতরা এখনও প্রাসাদেই রয়েছে, মনে হচ্ছে ডগরে কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। জিয়াহু বলে, তিনি শান্তি আলোচনা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় বড় কোনো প্ল্যান করছেন হয়তো, কিন্তু আমি না গেলে ইউকে একা নিয়ে যাবে। বেইজু তো চিন্তায় পড়ে যায়, কিন্তু জিয়াহু বলে, চিন্তা করবেন না, বাকিটা আমি বুঝে নেব। এদিকে দেখি ডগর তো খুব খুশি। ইউয়ের কথা বলতেই মহারাজ রাজি হয়ে গিয়েছে। ডগর বলে, ভালোবাসা খুবই অকেজো জিনিস। আগামীকাল আমি মহারাজকে নিয়ে পাহাড়ে চলে যাওয়ার পর দূতদের উপর হামলার দায় চাপানো হবে প্রিন্স দোয়ানের উপর। তাহলে ইয়ান রাজ্য রেগে গিয়ে দোয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। দোয়ান না চাইলেও এই যুদ্ধ হবে। মিনিস্টার মু প্রশংসা করে বলে, আপনার কোনো জবাবই নেই। এক ঢিলে দুই পাখি শিকার। ডগর খুশি হয়ে বলে, এরপর রাজ্যের সকল মন্ত্রীদের সিনিয়র পদ দেওয়া হবে তোমাকে। মিনিস্টার মু কৃতজ্ঞতা জানায়। এরপর দেখি একজন প্রহরী মিনিস্টার মুকে একটি লেটার দেয়। এদিকে ইউ শিয়ংয়ের মাথায় জল পড়তে দেখছিল। তখন শিয়ং বিড়বিড় করে ক্ষমা চাচ্ছিল। ইউ বলে, এই মেয়ে তো দেখছি এখনো দোয়ানের কাছে ক্ষমা চাইছে। এটা শুনতে পেয়ে শিয়ং উঠে বসে পড়ে। সে বলে, আমি মোটেও দোয়ানের কাছে ক্ষমা চাইছিলাম না। ইউ বলে, তাহলে কার কাছে চাইছিলে? আমার কাছে? শিয়ং বলে, একদমই না, সেটা আমার মা ছিল। কারণ আমি এখানে আসার আগের দিন রাতে আমার মায়ের সাথে একটু রাগারাগি হয়েছিল, কিন্তু আমি ক্ষমা চাওয়ার সুযোগটিও পাইনি। ইউ বলে, আমি এখানে আসার আগে আমার মা আমাকে কল করে বলেছিল মা নতুন কোনো রান্না শিখেছে, কারণ আমি মায়ের রান্না নিয়ে অনেক অভিযোগ করতাম। জানি না আবার কবে খেতে পারবো মায়ের হাতের সেই খাবার। শিয়ং বলে, তোমার বাড়ি কোথায়? ইউ বলে, বেইজিং। শিয়ং তার বাড়ির নাম বলে টাউন এ, যেটা শুনে ইউ অবাক হয়ে যায়। কেন হয় সেটা হয়তো পরে জানা যাবে। শিয়ং বলে, তুমি কখন প্রথম জেনেছিলে আমার পরিচয়? ইউ বলে, যেদিন হারেম সবাই তুমি পিয়ানো বাজিয়েছিলে। শিয়ং বলে, তাহলে তখন কেন বলনি আমাকে? ইউ বলে, বলতে তো চেয়েছিলাম, কিন্তু তখন তুমি তো আমার বিরুদ্ধে চক্রান্ত করতেই ব্যস্ত ছিলে। আমি যখন তোমার প্যালেসে তোমাকে বোঝাতে গিয়েছিলাম, তখনও তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলে। শিয়ং বলে, কারণ গল্পে পড়েছিলাম ইউ শিয়ংয়ের উপর অনেক অত্যাচার করতো। ইউ বলে, সেগুলো তো ক্যারেক্টার ছিল, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমি কখনোই কারো ক্ষতি করতে চাইনি। এদিকে মিনিস্টার মু চিঠি পেয়ে দেখা করতে আসে দোয়ানের সাথে। মূলত এই মিনিস্টার মু দোয়ান আর রানী ডগর দুজনের দলেরই হয়ে কাজ করছে।
আর সেই ইমপ্রেস ডগরের সকল প্ল্যান এসে দোয়ানকে বলে দেয়। এরপর ইউ শিয়ংকে মেকআপ করিয়ে দিচ্ছিল। তখন ইউ জানতে পারে এই শিয়ং যখন কলেজে পড়তো তখনই সে টাইম ট্রাভেল করে চলে এসেছে এখানে। ইউ বলে, তাহলে তো তুমি খুবই ছোট, সেজন্যই তুমি এমন একজন ভুল মানুষের সাথে ডেট করেছ। নিশ্চয়ই এটা তোমার প্রথম ডেটিং ছিল। শিয়ং বলে, হ্যাঁ, আমার মা আমাকে ডেট করতে দিত না। শিয়ং বলে, আমি আমার জীবনটা শুরু করার আগে এই অবাস্তব দুনিয়ায় চলে এসেছি, কিন্তু তোমার আর জিয়াভুর জীবন তো খুবই ভালোই চলছে। ইউ বলে, কে বলেছে তোমায়? এখানে আমাকে সবাই মেরে ফেলতে চায়, ইমপ্রেস ডগর আর বাকি হারেমরাও। এমনকি প্রিন্স দুয়ান তো আমাকে মেরে ফেলার জন্য সেদিন লাইব্রেরিতে তার লোক দিয়ে আগুনও জ্বালিয়ে দিয়েছিল। শিয়ং বলে, এটা কি করে হতে পারে? ইউ বলে, এটাই হয়েছে। এরপর শিয়ং দেখে ইউ তার মেকআপ করতে গিয়ে তার আইব্রো তো খুবই বাজেভাবে আর্ট করে ফেলেছে। তাই সে ইউকে তাড়া করতে শুরু করে, তাকে মেকআপ করে ভূত সাজাতে আর কি। জিয়াহুই এসে তাদের হাসির শব্দ শুনে উকি দিয়ে ইউকে এত হাসি খুশি দেখে মনে মনে বলে, তুমি কি মডার্ন দুনিয়াতেও এতটাই হাসি খুশি ছিলে? জিয়াহু ভেতরে প্রবেশ করতে চায়, তখনই শুনতে পায় শিয়ং ইউকে জিজ্ঞেস করে সে জিয়াহুকে সত্যিকারে ভালোবাসে কিনা, নাকি এটা শুধুমাত্রই অভিনয়। ইউ কিছু না বলে চুপ করে থাকে। তাই শিয়ং বলে, যেভাবে নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ, আমি শিওর তুমি তার প্রেমে পড়েছ। কি দেখে তুমি তার প্রেমে পড়লে? সে একজন অত্যাচারী নিষ্ঠুর রাজা, এমনকি এই গল্পেরও একজন ভিলেন। ইউ তখনই বুঝতে পারে বাইরে জিয়াহু আড়ি পেতে তাদের কথা শুনছে। তাই সে বলে, তাহলে তুমি কেন দুয়ানের প্রেমে পড়েছিলে? শিয়ং বলে, কারণ সে বুদ্ধিমান আর বিচক্ষণ, তাই আমি তার ক্ষমতা ব্যবহার করে বেঁচে থাকতে চেয়েছিলাম। কিন্তু সে যখন ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছিল, আমি মেনে নিতে পারছিলাম না, তাই এই ভুলটা হয়েছে। তুমি কি গল্পে পড়োনি প্রিন্স দুয়ান কী করে আমাকে ছেড়ে তোমার প্রেমে পড়ে গিয়েছিল? ইউ বলে, সে কাউকে ভালোবাসতেই পারে না, সে শুধুমাত্র নিজের স্বার্থে চিন্তা করে। তখনই জিয়াহু ভেতরে চলে আসে, যেটা দেখে তো শিয়ং অবাক হয়ে যায়। সে তো এতক্ষণ জিয়াহুর নামেই উল্টোপাল্টা কথা বলছিল, এসব আবার জিয়াহু শুনে নিয়েছে নাকি? ইউ জিয়াহুকে টেনে বাইরে বের করে দিয়ে বলে, মেয়েদের মেকআপ রুমে পুরুষ প্রবেশ নিষিদ্ধ। জিয়াহু বলে, আমি একটা লেটার নিয়ে এসেছি, এটা দুয়ান পাঠিয়েছে শিয়ংয়ের জন্য। বেইজু নিয়ে এসেছে একজন সৈন্যের থেকে। ইউ দেখে দুয়ান শিয়ংকে তার সাথে রাতে দেখা করতে ডেকেছে। ইউ শিয়ংকে চিঠিটি দিয়ে দেয়, যেখানে লেখা ছিল দুয়ান তার কষ্টের জন্য তাকে নিয়ে চিন্তিত। সেই সাথে দুয়ান ইউকে যে চিঠিগুলো পাঠিয়েছিল সেই চিঠিগুলো সে শিয়ংকে দেয়। শিয়ং বুঝতে পারে আসলে এই দুয়ান সত্যি তাদের দুজনকেই ব্যবহার করতে চাইছে। সে শিয়ংকেও ভালোবাসে না, আর না তো ইউকে। জিয়াহু বাইরে থেকে বলে, যদি তুমি ডুয়ানকে সাহায্য করো তাহলে সে সিংহাসনে বসার পর সবার আগে তোমাকেই মারবে। শিয়ং জিজ্ঞেস করে, কেন? ইউ বলে, দুয়ান তোমাকে যে জড়িবুটি দিয়েছিল সেটা পরীক্ষা করে দেখেছি রাজবৈদ্যকে দিয়ে, ভাগ্যিস সে বড়ি তুমি একা খেয়েছিলে। শিয়ং বলে, নইলে কি হতো? জিয়াহু বলে, নইলে তোমার বাচ্চা সহ তুমিও মরে যেতে। শিয়ং ভীষণ কষ্ট পায়। ইউ তো জিয়াহুকে বকা দিচ্ছিল। এরপর শিয়ং বেরিয়ে যায় দুয়ানের সাথে দেখা করার উদ্দেশ্যে। ইউ জিয়াহুকে বলে, তুমি তাকে বিশ্বাস করো না কেন? জিয়াহু বলে, কারণ এই দুনিয়ায় শুধু আমরা দুজনই মানুষ। শিয়ং নিজেও একটা টুডি ক্যারেক্টার, তার ইচ্ছে শক্তি থাকলেও সে নিজের বাইরে গিয়ে কিছুই করতে পারে না। তাকে চরিত্র অনুযায়ী যা করতে বলা হয়েছে সে শুধুমাত্র তাই করতে পারে। ইউ বলে, গল্পেতে সুইয়াও 6জন স্কলার, তাদেরও চরিত্র আলাদা ছিল, কিন্তু পরবর্তীতে তারা আমাদের সাথেই এসেছিল। তাই আমার মনে হয় শিয়ংয়েরও নিজস্ব চিন্তা শক্তি রয়েছে। জিয়াহু বলে, তাহলে অপেক্ষা করে দেখা যাক সে কি করে। এরপর দেখি শিয়ং দুয়ানের সাথে দেখা করেছে। দুয়ান তাকে অনেক ইমোশনাল কথা বলে। শিয়ংও তার সাথে খুবই ভালো ব্যবহার করে, যেন সে এখনও দুয়ানকে ভালোবাসে। দুয়ান বলে, আমি তো শুনেছিলাম মহারাজ তোমার উপর নজর রাখার জন্য তোমার প্যালেসের চারদিকে অনেক সৈন্য রেখেছিলেন, যাতে তুমি পালাতে না পারো। তাহলে তুমি কি করে এখানে চলে আসলে? শিয়ং বলে, আপনার পাঠানো চিঠি মহারাজের হাতে চলে গিয়েছিল। তিনি আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যাতে আমি আপনার থেকে তথ্য নিয়ে তাকে দিতে পারি। আমাকে আপনার সাথে নিয়ে চলুন। দুয়ান বলে, তোমাকে আবারও আমার জন্য ফিরে যেতে হবে। যতক্ষণ না আমার প্ল্যান সাকসেস হচ্ছে তোমাকে সেখানেই থাকতে হবে। চিন্তা করো না, তুমি গিয়ে তাদের বলবে মহারাজ কাল ইমপ্রেসের সাথে যেখানে যাচ্ছেন সেখানে তার জীবনের ঝুঁকি রয়েছে, আর আমি আমার গোপন প্রহরী পাঠাবো তোমার নিরাপত্তার জন্য। এরপর শিয়ং তাকে জড়িয়ে ধরে বলে, আমি আপনার সাথেই থাকবো। এদিকে ইউয়ের ঠান্ডা লাগছিল দেখে জিয়াহু তাকে একটি পোশাক পরিয়ে দেয়। ইউ বলে, আমাকে এতদিন সকলে ইভিল কনসার্ট বলতো, আর আজ আপনি আমাকে ড্রাগন পোশাক পরিয়ে দিয়েছেন। এখন সবাই আমাকে সত্যি সত্যি ইভিল কনসার্ট বলতে শুরু করবে। জিয়াহু বলে, তাতে কি হয়েছে?
সে ইউ এর অনেক কাছে চলে আসে। ইউ বলে ওরা দেখছে তো। জিয়াহু তাদের অন্যদিকে তাকাতে বলে। এরপর তারা দুজন দুজনকে কিস করতে যাবে, তখনই বেটা জিয়াহু নার্ভাস হয়ে যায় আর ইউ তো লজ্জা পেয়ে যায়। যেটা দেখে জিয়াহু তাকে কিস করতে যাবে তখনই ইউ চলে যায়। এরপর ইউ জিয়াহুকে বলে আজ তার সাথে রাতে ঘুমাতে। ইউ তো জিয়াহুর সাথে প্লে গার্লের মতোই ফ্লার্ট করছিল। জিয়াহু তো খুবই নার্ভাস ছিল, কিন্তু সে যখনই সিরিয়াস মুডে আসে তখনই সেখানে বেইজু চলে আসে। মূলত আগামীকাল জিয়াহু যে ইমপ্রেসের সাথে একটা বিপজ্জনক যাত্রা করবে তার নিরাপত্তার জন্য বেইজু পিস্তল বানিয়েছে। এই পিস্তল বানানোর আইডিয়াটাও ছিল ইউ এর, কারণ প্রাচীনকালে তো আর এসব ছিল না। পরের দিন সকালে ইউয়ের ঘুম ভাঙতেই সে জিয়াহুকে খুঁজছিল। ভেবেছিল হয়তো জিয়াহু চলে গিয়েছে, কিন্তু জিয়াহু তার জন্য অপেক্ষা করছিল। জিয়াহু ইউকে শিয়ংয়ের পাঠানো চিঠি দেখায়, যেখানে শিয়ং লিখেছে প্রিন্স দুয়ান শান্তি চুক্তির পক্ষে, আপাতত তার থেকে কোনো বিপদ নেই। জিয়াহু ইউকে বলে তুমি কি তাকে এখনো বিশ্বাস করছো? ইউ তো খুবই চিন্তিত ছিল, কারণ হঠাৎ ইমপ্রেস ডগো তাকে নিয়ে রাজ্যের বাইরে কেন যেতে চাইছে। ইউ তার সাথে যেতে চায়, কিন্তু জিয়াহু তাকে নিষেধ করে। সে বলে ইমপ্রেস ডগরে থেকে ভয়ানক প্রিন্স দুয়ান। প্রাসাদে যেহেতু দূত সদস্যরা রয়েছে, যদি এখানে কোনো ঝামেলা হয় আমরা দুজনেই চলে গেলে তাদের নিরাপত্তা কে দেবে? তাই তোমার প্রাসাদেই থাকা উচিত। তাছাড়া আমার সাথে বেজু যাচ্ছে আর গোপন প্রহরীও রয়েছে। এরপর জিয়াহু যাত্রা শুরু করে। সে বলে ফিরে এসে আমার তোমাকে কিছু বলার আছে। এরপর আবারও জিয়াহুর অতীত দেখি। জিয়াহু SOS লেখার মধ্যে একটি নোট দিয়ে রেখেছিল। আগেরবার যে বক্স রেখে গিয়েছিল যাতে করে সে এই নোটটি খুঁজে পায়। সে এসে দেখে একজন সার্ভেন্ট সেই নোটটি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবে হয়তো এই সার্ভেন্টও তার মতোই মডার্ন দুনিয়া থেকে এসেছে। সে সার্ভেন্টের কাছে গিয়ে বলে হাউ আর ইউ, কিন্তু মেয়েটি তার কথা বুঝতেই পারছিল না। জিয়াহু বলে তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমিও তোমার মতোই। তুমি একমাত্র যে আমাকে সাহায্য করতে পারো। মেয়েটি তো ভয় পেয়ে বলে কি বলছেন এসব, আমি কিছুই বুঝতে পারছি না। জিয়াহু বলে তাহলে এই নোটটি তুমি কি করে পেলে? টি বলে আমি ওই সামনের হলটাতেই কাজ করি, আপনাকে রোজ দেখি এখানে এসে বসে থাকতে, এমনকি মাঝে মধ্যে এখানে মাটি খুঁড়তেও দেখি, তাই কৌতূহলবশত আমি এই মাটি খুঁড়ে এটা পেয়েছি। জিয়াহু পাগলের মতো হাসতে থাকে, মানে এটা কষ্টের হাসি আর কি। সে মন খারাপ করে বলে কেউ কি নেই এই দুনিয়ায় যে আমাকে সাহায্য করতে পারে? আমার কোনো বন্ধু নেই। মেয়েটি তো এসব দেখে ভয় পেয়ে চিৎকার করে পালাতে চায়। জিয়াহু তার মুখ চেপে ধরে, যার ফলে মেয়েটি সেখানেই মারা যায়।